তুমি এখানে কি করছো কুণালদা? আসলে বৌদি এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার। সত্যি বলছি বৌদি, আশা করি তুমি তোমার আগের পরিচিত কুণালের সঙ্গে এই কুণালকে গুলিয়ে ফেলছো না। ও, এই বাড়িতে এসে এসে বকুলের সঙ্গে তো ভালোই জমিয়ে নিয়েছো তুমি। এই জন্যই বকুলের এত প্রশংসা করতে। আসলে কি বলতো বৌদি, তোমার কাছে যখন বর্ষার ব্যাপারে ঘটনাটা শুনলাম তখন খুব খারাপ লাগছিল, নিজেকে আটকে রাখতে পারলাম না। তাই ভাবলাম যে একবার ওর সাথে একটু কথা বলে আসি, ওকে সমবেদনা জানানোর জন্যই ছুটে চলে এলাম বৌদি। বর্ষার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বকুল। উফ, কি নাটক করতে পারে শয়তানটা! এই নাটক করেই তো আমাকে ফাঁসিয়েছিল। মেনে তো একেবারেই নেওয়া যায় না কুণালদা। আচ্ছা বকুল, একটা কথা বলো, বর্ষার শ্বশুর বাড়ির লোকজন মানুষ না জানোয়ার? মানুষ কুণালদা, একমাত্র মানুষই পারে এতটা খারাপ কাজ করতে। ঠিক, একদম ঠিক বলেছো বকুল। মানুষের থেকে নিষ্ঠুর কেউ হতে পারে না। না হলে এরকম একটা ফুলের মতো মেয়েকে কেউ কষ্ট দিতে পারে? তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে? ছি ছি ছি, কথাটা শুনেই আমার মাথায় রক্ত উঠে গেছে। আর আমার তো তোমার নাটক দেখে চোখ কপালে উঠে যাচ্ছে কুণাল। আমি না হয় বাউন্ডুলে, আমার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় থাকি কখন কোথায় যাই। আমার মতো ছেলেকে কোনো মেয়ের পক্ষে বিয়ে করা তো দূর, ভালোবাসাও সম্ভব নয়। কিন্তু ওই ছেলেটা কি যেন নাম, কেশব, সে তো শুনেছি ভালো ছেলে, ভালো চাকরি বাকরিও করে। সেই ছেলে এরকম করতে পারবে সেটা কেউ ভেবেছে, ভাবতে পেরেছে? এই যে বর্ষা ছেলেটাকে ভালোবাসলো, বিয়ে করলো, সংসার পাতলো, কি পেল? শুধু বুক ভরা বিশ্বাসঘাতকতা। বাপরে বাপ, এর তো সিনেমায় নামা উচিত ছিল। আমি মেনে নিতে পারছি না বকুল, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বর্ষার মতো মেয়ের ভালোবাসার এই পরিণতি আমি মেনে নিতে পারছি না। মেনে তো আমিও নিতে পারছি না কুণালদা। আমার তো ইচ্ছে করছিল শুধু ওই কেশব কেন, ওর বাড়ির প্রত্যেকটা লোককে লকআপে একেবারে ঢুকিয়ে দিই। কিন্তু দিদি কোনো স্টেপ নিতে না করলো, তাই আমি আর কিছু করলাম না। ভালোই করেছো। না মানে আমি বলতে চাইছি যে একটা মেয়ের কাছে এই বিষয়টা কতটা অসম্মানের ভেবে দেখেছো? সে যাকে ভালোবেসে বিয়ে করলো তাকে নাকি পুলিশ টানতে টানতে লকআপে ঢুকিয়ে দিচ্ছে। কেন? কারণ সে অন্য মেয়েকে ভালোবেসে ওকে ঠকিয়েছে বলে? সেই কেলেঙ্কারিটা সবার সামনে এলে কতটা আঘাত লাগবে ওর মনে, সেটা ভেবে দেখেছো বৌদি? আমরা না হয় মেনে নিলাম যে বর্ষার সাথে ন্যায় বিচার হয়েছে, কিন্তু ওর মনের ভিতরটা, ওর কষ্টটা, সেটা কি সত্যি সত্যি কেউ ফিল করবে? কেউ ফিল করতে পারবে না। হ্যাঁ, সে তো পারবোই না। দিদি বারণ করলো বলেই তো আমি এ ব্যাপারে আর এগোইনি। তবে দিদি, আমি তোকে একটা কথাই বলবো, তুই যদি সব সম্পর্ক ভুলে গিয়ে ওই কেশব আর ওর পরিবারের নামে একটা কমপ্লেন করতিস তাহলে কাজের কাজ হতো। আরে বাবা, যে ছেলে বিয়ের পর তোকে এইভাবে ঠকাতে পারে, যেই পরিবারের লোকজন তোকে রাত্রিবেলা বাইরে বের করে দিতে পারে, এই অন্যায়গুলো সহ্য করাটাও তো একটা বড় অন্যায়। কেশব আজ তোকে ঠকিয়েছে, কাল অন্য কত মেয়েকে ঠকাবে তা ঠিক আছে বলতো? প্লিজ বকুল, আমাকে ওর কথা আর মনে করাস না, দোয়াই তো। আমি আমি সবকিছু ভুলে যেতে চাই বকুল, সবকিছু ভুলে যেতে চাই। না হলে
না হলে আমি বাঁচতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হ। আমি আর বলছি না তোকে কেশবের কথা, তুই তুই আপসেট হোস না এত। বড় ধর্ম সংকট, বুঝলে বকুল, বড় ধর্ম সংকট। যেদিক দিয়ে যাকেই আঘাত করো না কেন, আঘাতটা ঘুরে ফিরে লাগবে বর্ষার গায়ে। আঘাত তো আমার তোমাকে করতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এক্ষুনি জুতোটা দিয়ে আচ্ছা করে ঠেনাই। তাও তো ভালো যে বর্ষার এরকম একটা খারাপ সময় তুমি, ঋষি, সবাই ওর পাশে আছো। সত্যি বকুল, তোমার মতো বোন পাওয়া না ভাগ্যের ব্যাপার। অনেক জন্মের পুণ্যের ফলে বর্ষা তোমাকে বোন রূপে পেয়েছে। বর্ষা, পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করো, তাতে তুমিই ভালো থাকবে। আর হ্যাঁ, জানি এ বাড়িতে অনেকে আছে, হয়তো তোমার আমাকে প্রয়োজন পড়বে না, তবু কখনো যদি আমাকে প্রয়োজন হয় সংকোচ করো না। পুরনো বন্ধুত্বের কথা মাথায় রেখে বলে ফেলো। আর বৌদি, সরি, এত রাতে বর্ষার ঘরে আসার জন্য তোমার কাছে আমি আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এবার তোমরা কথা বলো। গুড নাইট বৌদি। গুড নাইট। গুড নাইট। আই এম সরি আপনাকে এত রাতে ফোন করে ডিস্টার্ব করলাম। আসলে খুবই প্রবলেমের মধ্যে আছি, তো আমি ভাবলাম আপনাকে ফোন করি। আই এম সরি অ্যাগেন। আই আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ফর ইউর টাইম। গুড নাইট। কি হলো গো? এই যে মিস্টার যোশী, যার সঙ্গে কথা বলছিলাম, যখন চাকরি করতাম অনেক হেল্প করেছে এনাকে। রাত দিন যখন খুশি আমাদের অফিসে এসে আমার পাশে পড়ে থাকতে অনেকগুলো টেন্ডার পাইয়ে দিয়েছে। আর এখন দেখো, যখন আমি সাহায্য চাইছি তখন উনি বলছেন বিরক্ত হয়ে যে কেন এত রাতে ফোন করেছো তুমি। মানুষ এত অকৃতজ্ঞ হয় কি করে? মানুষই তো এত অকৃতজ্ঞ হয়। এই অভিজ্ঞতা তো তোমার আগেও হয়েছে। পারলাম না বকুল, বড্ড হেল্পলেস লাগছে জানো। আর মনে হচ্ছে না আমি কোম্পানিটাকে বাঁচাতে পারবো। কত ভরসা করে বাবা কোম্পানির দায়িত্বটা আমাকে দিয়েছিল। কোম্পানির স্টাফেরা ভরসা করে বোনাসের অর্ধেক টাকা নেয়নি। কারোর আশা পূরণ করতে পারলাম না। কদিনের মধ্যে যদি কিছু না হয় তাহলে তো আমি হেরে গেলাম বকুল, হেরে গেলাম। আমি তো বাবার মুখের দিকেই তাকিয়ে থাকতে পারছি না। কত বড় মুখ করে বলেছিলাম, বাবা তোমার এই কোম্পানিকে আমি ওই শিখরে নিয়ে যাব। পারলাম না, কিচ্ছু পারলাম না। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, কিছু ঠিক হওয়ার নয় বকুল, কোনো সম্ভাবনাই নেই।
মানুষ যখন সব আশা ছেড়ে দেয়, যখন তার সব ঘুরে দাঁড়ানোর পথ এক এক করে বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু ঈশ্বর তার খেলা শুরু করেন। অন্ধকারের মধ্যে এমন অপ্রত্যাশিতভাবে আলোর দিশা উনি দেখান যে আবার মানুষ ঘুরে দাঁড়ানোর শক্তি ফিরে পায়। তুমি ভাবছো তো এই রকম পরিস্থিতিতে বকুল এত ভালো ভালো কথা কি করে বলছে? হ্যাঁ, তোমার মনে আছে অশোকের ব্রিফ কেসে আমরা একটা বাচ্চা ছেলের ছবি খুঁজে পেয়েছিলাম? হ্যাঁ আছে, কিন্তু তার সাথে এটার কি সম্পর্ক? ওই বাচ্চা ছেলেটা কে জানো? অগ্নি স্যারের ছেলে, অরণি। গুড মর্নিং দিদি। গুড মর্নিং বকুল, তুই রেডি হয়ে গেছিস? হ্যাঁ, ডিউটিতে যাওয়ার সময় হয়ে এলো তো। এই দিদি শোন না, তোর কি কিছু লাগবে? তাহলে আমি ফেরার সময় নিয়ে আসবো। বৌদি তুমি কেন? তোমার দেওয়ার আছে তো। গুড মর্নিং বৌদি। গুড মর্নিং বর্ষা। গুড মর্নিং, গুড মর্নিং। তোমার কিছু দরকার হলে বলো আমাকে, আমি এনে দেবো। সেই তো, আমি তো ভুলেই গেছি। এখন তুমি এসে গেছো বাড়িতে, এখন কোনো চিন্তা নেই। এই দিদি, জানিস তো কুণালদা কিন্তু একজন খুব বড় সমাজসেবক। সমাজসেবক? হ্যাঁ রে, মানে ধর পাড়ায় কোনো ঠাকুমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, বা পাড়ার কোনো দাদার হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, কুণালদা সব কিছু ফেলে তার বিপদে একেবারে ঝাঁপিয়ে পড়ে। সেই তো, এত সমাজসেবা করেছে যে এখন মামার বাড়িতে এসে গা ঢাকা দিতে হচ্ছে। জানিস কতবার এরকম হয়েছে যে আমরা সবাই মিলে আনন্দ করছি আর কুণালদার হঠাৎ ফোন এসেছে যে পাড়ায় কারুর কিছু হয়েছে, কুণালদা সব কিছু ছেড়ে তার বিপদে একেবারে ঝাঁপিয়ে পড়েছে। এটা কিন্তু কুণালদা খুব বড় একটা গুণ, তাই না কুণালদা? বৌদি প্লিজ আর প্রশংসা করো না, আমার কিন্তু এবার লজ্জা লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে লজ্জা পেতে হবে না। আমি বরং দিদিকে দিদির ওষুধটা খাইয়ে দিই। হ্যাঁ, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। বৌদি বলছি, তুমি যদি কিছু মনে না করো তাহলে বর্ষাকে ওষুধটা আমি দিয়ে দেবো। কুণালদা বলছি, প্রেসক্রিপশনটা ওখানে রাখা আছে, তুমি একটু দেখে তাহলে ওষুধটা খাইয়ে দাও। আর আমি গিয়ে দেখি হ্যাঁ ও রেডি হয়েছে কিনা। কাল সারা রাত কোম্পানির চিন্তায় চিন্তায় ঘুমোয়নি জানো। ও এ বাবা, চাই বা আসি রে। হ্যাঁ চাও। কি ডেঞ্জারাস গো তুমি। হ্যাঁ শোনো কুণাল, অনেক কষ্টে আমি এই বাড়িতে নিজের জায়গাটা করেছি, আর সেটা কোনোভাবেই তোমার জন্য নষ্ট করতে পারবো না, বুঝেছ? তাই যদি নিজের ভালো চাও আমার গায়ে বেশি পড়ো না, নাহলে কিন্তু আমি বকুলকে কি বলবে? কি বলবে বউকে?
যে আমি তোমার বর, আমি তোমার সাথে এইসব করেছি? হ্যাঁ এই দেখো, বেশি মেজাজ নেবে না। শোনো তোমার খাও, বুদ্ধি পারবে। সব পড়ে গেল। রায়ন রায় কোম্পানিকে দাঁড় করানোর জন্য কি না কি করেছি, আর আজ সেটা বাঁচানোর কোনো ক্ষমতা নেই আমার। এরকম করে বলবেন না দাদা, প্লিজ। দেখুন, আপনি এই কোম্পানির জন্য কত পরিশ্রম করেছেন সেটা আমরা সবাই জানি। আমরা এটাও জানি যে এই কোম্পানি আপনার কত কাছের। কিন্তু দাদা, একটা কথা একটু ভেবে দেখুন তো, গত কয়েক মাস ধরে আমাদের সবার ওপর দিয়ে একটার পর একটা যা ঝড় বয়ে গেছে, তারপরেও আমরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা তো করেছি। এত ভাববেন না। কিন্তু এই যে চরম বিপদ রাগিনী, কাটানোর কোনো পথই তো খুঁজে পাচ্ছি না। বাবা, তোমার টেনশন এত কিসের গো? আমাদের কোম্পানির অবস্থা ভালো না রে কুণাল। এক্ষুনি যদি কোনো টেন্ডার না পাওয়া যায় তাহলে বন্ধ হয়ে যাবে। টেন্ডার পাওয়া যাবে কেন? তুলে নাও। টেন্ডার কি আর হাতের মোয়ারে? মন চাইলো আর তুলে নিলাম। মানে আরে, তোমাদের এত বড় কোম্পানি, বাজারে এত সুনাম, তোমাদের ক্লায়েন্টদের বলো টেন্ডার তুলে দিতে। তোর কি মনে হয় আমরা চেষ্টা করিনি? চেষ্টা করে কোনো লাভ হয়নি। সে তোমরা বেশি ভালো মানুষ বলে হচ্ছে না। আমাকে নিয়ে চলো একবার তোমার ক্লায়েন্টদের কাছে, দেখবে কেমন হাই ভোল্টেজে এমন মাথা খাবো, দুদিনের 10টা টেন্ডার উঠে যাবে। তুই চুপ কর তো কুণাল, সব বিষয়ে মজা ভালো লাগে না। এত বড় হলি কোনো কাণ্ডজ্ঞান হলো না তোর। ছোট মামি, ছোলা খাবে? হ্যাঁ, ছোলা। না তুই চাটা কারগো? হ্যাঁ, এই চাটা দাদার খেলেন না কিছুতেই? আমি খেয়ে নিচ্ছি। বাবা, কাল রাত্রে ঋষি অনেককে ফোন করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তোর সময় সবাই হাত তুলে দিয়েছে। এটাই তো হয় রে রোহন। আমার কোম্পানিটা মামাদের কোম্পানির সঙ্গে টাই আপ করে নিলে কত ভালো হতো। মামাদের কোম্পানিটা টাকার অভাবে ডুবতো না, আর আমার কোম্পানিটা ওদের রেপুটেশনের জোরে বেঁচে যেত। আরে বৌদি, গুড মর্নিং। ও, তোমার সাথে হয়ে গেছে। ঋষি ভাই, গুড মর্নিং। খিরে, সকাল সকাল মুখটা এরকম বাংলার পাঁচ করে রেখেছিস কেন? ও, সেই কোম্পানির টেনশন না? ওই আর কি। কি থমথমে পরিবেশ। আর ঋষি একটা কথা বললো না। ও আসলে খুব টেনশনে আছে গো কুণালদা। দাদা ভাই, তুই রেডি? হ্যাঁ, চল অফিসেই যাই। অফিসে নাম। অফিসে না মানে আর কোথায়? তুই তো বললি সবাই রিফিউজ করেছে, তাহলে আর কোথায়? হ্যাঁ, কিন্তু আজ সকালেই ওই মিস্টার গুহর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পেরেছি। দেখেছিস না? দেখেছেন, আমি বলেছিলাম না একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। এখনই অত খুশি হয়েও না কাকিমণি। মিস্টার গুহর সঙ্গে দেখা করেও যে কোনো কাজ হবে জানি না। তাও যাই, দেখা করে আসি। চল দাদা ভাই। বাবা আস। কাকিমণি, আমিও আসছি। হ্যাঁ, এলাম। বাবা, আসছি তাহলে। আয় মা।